দেখছেন স্বাধীন সংলাপ, সৌজন্যে আলোক হেলথ কেয়ার হাসপাতাল। আজকে আপনাদের সাথে আছে আমি রেজন ফয়েজ। বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে, মারাত্মক অসুস্থ হয়ে তিনি হাসপাতালে আছেন। এমন একটা সময় দেশের এই মুহূর্তের যদি বলি সবচেয়ে বড় দল, সেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি জানিয়েছেন যে তিনি দেশে আসতে চান, কিন্তু তার দেশে ফেরাটা তার একক সিদ্ধান্তের উপর নির্ভর করছে না। এই যখন অবস্থা, তখন আজকে নির্বাচন কমিশন থেকে বলা হলো যে 11 ডিসেম্বরের মধ্যে তারা আগামী নির্বাচনের তফসিল ঘোষণা করবে। নির্বাচন মাত্র কয়েক মাস বাকি আছে। এই যখন অবস্থা, তখন নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের শঙ্কা, এক ধরনের ভয়, এক ধরনের অনিশ্চয়তা কিন্তু আছেই। সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলের নেতারা আশ্বস্ত করছেন, সরকার তো অবশ্যই আশ্বস্ত করছে সব পরিস্থিতি ঠিক আছে, রাজনৈতিক দলের নেতারা তাদের মতো করে বক্তব্য দিচ্ছেন। তো মানুষের ভিতর থেকে সেই অস্বস্তিতে কিন্তু খুব একটা কাটছে না। তো রাজনীতির এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা আজকে আর একটু খোলাসা করে আলোচনা করতে চাই। আমাদের আজকের বিষয় দেশে ফেরা না ফেরার রাজনীতি। দুজন রাজনীতিবিদ আমাদের সঙ্গে আছেন, একটু পরিচিত হয়নি। আমার সঙ্গে আছেন নীলোফার চৌধুরী মনি, তিনি সাবেক সংসদ সদস্য বিএনপি, এবং আছেন অ্যাডভোকেট আতিকুর রহমান, তিনি ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং ঢাকা 11 আসনের জামায়াত ইসলামের সংসদ সদস্য প্রার্থী। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। নীলোফার চৌধুরী মনি, আপনাকে শুরু করে, তারেক রহমান দেশে, তার দেশে ফেরাটা তার একক নিয়ন্ত্রণে নাই। তিনি যখন এমন একটা স্ট্যাটাস দিচ্ছেন, এবং তিনি কিন্তু এখন পর্যন্ত ভোটারও হননি। 11 তারিখের মধ্যে তফসিল ঘোষণা হয়, সেটিও একটা আশঙ্কার জায়গা আছে। তো এই অবস্থায় তার এই যে দেশে ফিরতে না পারা, তার নিয়ন্ত্রণে নাই, এ ধরনের একটা স্ট্যাটাস, এটি আসলে রাজনীতি নিয়ে মানুষের মধ্যে একটা নতুন আলোচনা দিয়েছে, নতুন একটা ভাবার খোরাক যোগাচ্ছে। এই ব্যাপারটা আসলে কী ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশের রাজনীতি নিয়ে? বাংলাদেশের রাজনীতি আসলে কোন পর্যায়ে আছে, তাহলে কোথায় আছে? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহালোচককে শুভেচ্ছা। দেখেন, বাংলাদেশের রাজনীতি বহু বছর যাবৎ আপনার নেগেটিভ রোলেই অবস্থান করছে এবং অস্থির রাজনীতি। এর মাঝে একটা ফ্যাসিস্ট বহু বছর চালিয়ে গেল, যে চালানোটা ওই সময় প্রথমে বিএনপির নেত্রী, আজকে যিনি অসুস্থ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই অফারটা দেওয়া হয়েছিল যে তাদের যদি ইন্ডেমনিটিটা মেনে নেয়, তাহলে ওই জায়গাটায় যেখানে শেখ হাসিনা ছিল সেই জায়গাটায় থাকতে পারতেন। উনি ওনার দেশপ্রেম, ওনার জনগণ প্রেম, তাকে ওই ব্যাপারে রাজি করতে পারেন নাই। তারপরেই শেখ হাসিনা আসলেন, 3বার 4বার সে অন্যায় নির্বাচন করলেন, কখনো রাতের ভোট, কখনো ডেমি ভোট, কখনো আপনার বিনা ভোট। এই করে উনি থাকার চেষ্টা করলেন, থাকলেন। উনি যে থাকলেন সেটাও কিন্তু কারো না কারো আঙ্গুলি হেলন ছিল পেছন থেকে। সেই পেছনের আঙ্গুলি হেলনটা কিন্তু এখনও আছে, এখনও যে গিয়েছে তা না। এই যে বলে না যে -2 ফর্মুলা না থাকলে এই ঘটনাগুলো ঘটতো না। আপনি যে প্রশ্নটা করলেন যে একক নিয়ন্ত্রণাধীন না, একক নিয়ন্ত্রণাধীন না, এই জিনিসটা উনি এতদিন পরে বললেন। এটা যতদিন না বলে থাকা গেছে ততদিন থেকেছেন। এখন তো বলতে হবে, নইলে আপনার ভোটার হওয়ার মতো সময় আছে এখনও। সেটার সরকার কি করবে, সরকার কি বলবে, সরকার কিন্তু এখন প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়েছেন। উনি ওই পোস্টটা দেওয়ার 1 ঘন্টার মাথায় সরকার বলেছেন কি, যে সরকারের এখানে সরকার আসতে কোনো বাধা নাই সরকারের পক্ষ থেকে, অথবা সরকার এটা কোনো করছে না, চাইলেই ট্রাভেল পাস 1 দিনের মধ্যে দিয়ে দিতে পারে। এই প্রশ্নগুলো তো আসতো না। আপনার সে তো আসতে চেয়েছে, তাকে ওরকম দেওয়া হয় নাই বিধায় কিন্তু এই প্রশ্নটা আসলো। এখন সরকার যদি বলে, তারপরেও আসতে পারছেন না। যার মা এত সিরিয়াস অবস্থায়, মুমূর্ষু অবস্থায়, তার সন্তান, একমাত্র সন্তান, উনি আসতে পারবে না, এটা তো হতে পারে না। এটা অমানবিক। এই অমানবিকতার কোনো ভাষা থাকতে পারে না। কারণ যিনি মৃত্যুশয্যায় শায়িত, তার অনেক কর্মী আছে, আমরা আছি, কিন্তু তার ব্লাড, তার সন্তান একটাই, তার সন্তান, নাতি, এরা না আসতে পারলে এটাই আমাদের সিস্টেমটা, এটাই রেওয়াজটা। এটাই আপনারা বিএনপির নেতৃবৃন্দ, আপনারা কি আশঙ্কা করছেন এখানে? কি আপনি যেটা বলেন যে এক ধরনের ষড়যন্ত্র আছে, সেটি নাকি আসলে
নিরাপত্তার ব্যাপারটাও একটা প্রশ্নের মুখে আছে। শোনেন, আমি বলবো নিরাপত্তার ব্যাপারটা তো আছেই, থাকবেই। আমরা তো আমাদের অতীতে আমরা বেনজিরের অবস্থা দেখেছি, আমরা আরো অনেকের এরকম দেখেছি আমাদের। তো আমি নিরাপত্তার ব্যাপারটা থাকবে, সেটার দায় দায়িত্ব কিন্তু সরকারের নিতে হবে। কারণ এই সরকারটা কাদের সরকার? এই সরকারটা কিন্তু গণ অভ্যুত্থানের একটা সরকার, সবার মিলেমিশে একটা সরকার হয়েছে। এই সরকারের সর্বোচ্চ ব্যক্তিটাকে, একটা এত বড় দলের একজন সর্বোচ্চ পর্যায়ের নেতাটাকে যদি এই কিছুটা দিন যদি সিকিউরিটি না দিতে পারে, তাহলে তো এটা সরকারের ব্যর্থতা। বেগম খালেদা জিয়াকে এসএসএফ দেওয়া হয়েছে, বলা হচ্ছে তারেক রহমান যদি দেশে ফেরেন তাকেও তার মর্যাদা অনুযায়ী নিরাপত্তা দেওয়া হবে, সরকার পক্ষ থেকে আশ্বস্ত করা হচ্ছে। তাহলে ওনারা বললেই পারেন যে পাসপোর্টটা করে দেই, একদিনে 24 ঘন্টায় পাসপোর্ট করার নিয়মের মধ্যেও আছে, তো পাসপোর্টটা করে দিন, তাহলে তার ট্রাভেল পাসের দরকার পড়ে না। তা পাসপোর্টটা করে দিয়ে ওনারা নিয়ে আসুক। রাষ্ট্রের উপর যখন একটা ব্লেম আসে, রাষ্ট্রেরই কিন্তু সেই ব্লেমটা সুরাহা করার দরকার। সেই ব্লেম থেকে রাষ্ট্রকেই নিজেকে বাঁচিয়ে আনা দরকার। তাহলে রাষ্ট্রকে বলতে হবে আমি না আরেকজন, এই আরেকজনটা কে সেটা ক্লিয়ার করে রাষ্ট্রকে বলতে হবে, খোঁজ নিয়ে। কারণ প্রত্যেকটা মানুষের আপনার সিকিউরিটি দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের, নিরাপত্তা দেওয়ার। সেইখানে একজন এত বড় দলের একজন সর্বোচ্চ ব্যক্তিকে রাষ্ট্র কেন সিকিউরিটি দিতে পারবে? এখানে আসবো আমি একটু, অ্যাডভোকেট আতিকুর রহমান আপনাকে আসতে চাই। এই যে আজকে আমরা দেখছি যে তারেক রহমান দেশে ফিরতে পারছেন না, তিনি যদি বলে পারছেন না নানা কারণে। তো এখানে বিএনপির পক্ষ থেকে এখন আমি বিএনপির যে নেতৃবৃন্দের সাথে কথা বলেছি, তারা যে বক্তব্য দিচ্ছেন সেখানে নিরাপত্তার বিষয়টি তারা বলছেন যে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে তারা শঙ্কিত, এমনকি দেশে ফিরলে তার জীবন সংশয় পড়তে পারে এমন আশঙ্কার কথাও আমরা শুনেছি। আপনি তো একটা জামায়াত ইসলামের রাজনীতি করছেন, আপনারা তো নির্বাচনের মাঠে আছেন, আপনারাও কি এরকম নিরাপত্তাহীনতায় ভোগেন, কিংবা বা দেশের বর্তমান পরিস্থিতি কি এমন নিরাপত্তা আশঙ্কার মতো আছে? না, আমরা সেরকমটা মনে করছি না। আমরা নিয়মিতই মাঠে আছি, একদম নিরাপত্তাহীন বাংলাদেশ এটা বলার সুযোগ নেই। আসলে জনাব তারেক রহমানের তো দেশে আরও আগে আসাটাই দেশবাসীর নিকট প্রত্যাশা ছিল। বিশেষ করে যখন মামলাগুলো উনি খালাস পেয়েছেন, তখনই জনগণের একটা আশা ছিল যে উনি দেশে আসবেন, দলকে আবার নেতৃত্ব দিবেন। কিন্তু বিলম্ব করার কারণেই কিন্তু এখন নানা আলোচনা ডালপালা গজিয়েছে। দেখুন, এখন ওনার আইনগত কোনো বাধা নেই, সরকারও বলছে ওনাকে সরকার সহযোগিতা করবেন, ট্রাভেল পাস দিয়ে দেবেন খুব দ্রুত সময়ের মধ্যে। এখন আবার বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, এই অবস্থা ওনার আবার আসা না আসা। আমরা শুনেছিলাম নভেম্বর উনি আসবেন, খুব জোর করে জনাব সালাউদ্দিন সাহেব বলে উনি আসবেন, সেটাও আবার শুনলাম উনি আসবেন না। এই যে আসা না আসার দোলাচলের অবস্থা, এটা জনগণের মাঝে কিন্তু নানা ধরনের একটা জল্পনা কল্পনা তৈরি হয়েছে। আমাদের কাছে মনে হচ্ছে যেহেতু উনি বাংলাদেশি মানে রাজনীতিবিদ, যদি কোনো শঙ্কা থাকে এটা জনগণকে স্পষ্ট করে বলা প্রয়োজন যে আমি আপনাদের কাছে আসতে চাই, আমি দীর্ঘদিন প্রবাসে আছি, আমি জুলুমের শিকার ছিলাম, আমি আসতে চাই, কিন্তু এই শক্তিগুলোর কারণে আমি আসতে পারছি না। এই বক্তব্য আসলে কিন্তু সহজ হয়ে যায়, কিন্তু উনি যে কথাটি বলেছেন এটার কারণ উদ্ঘাটনটা করতে গিয়ে না আলোচনা সেখানে স্পষ্ট করে বলা যাবে না, সেটাও বলছেন। আমার কাছে মনে, দেখুন যারা আমরা রাজনীতি করি ঝুঁকি সবাই আছে বাংলাদেশে। এখন সব নেতারাই দেশে আছেন, কোনো নেতা দেশের বাইরে নেই। আমাদের মনে হচ্ছে উনি দেশে আসাটাই হলো ওনার জন্য যৌক্তিক এবং প্রাসঙ্গিক, কারণ একটা নির্বাচন দেশে হবে খুব তাড়াতাড়ি সময়ে, ওনার দলেরও কিন্তু ওনাকে প্রয়োজন আছে। আমরা মনে করি না উনি আসলে কোনো অসুবিধা হবে না, আমার দলের পারসেপশন, আমরাও ওয়েলকাম জানাবো। কারণ মাঠে যখন আপনি নামবেন, যখন উভয় দল থাকবে তখন কিন্তু সেটা সুন্দর হয়। যেহেতু বিএনপি চেয়ারপারসন গুরুতর অসুস্থ, উনি দলকে নেতৃত্ব দেবেন। উনি আসার মধ্যে আমরা মনে করি আমরা ভালো চিন্তাটাই আমরা সেখানে করছি, এবং আমাদের পক্ষ থেকে আমরা কোনো ধরনের নিরাপত্তাহীনতার পরিবেশ আমরা খেয়াল করছি। উনি আসতে পারলে আপনার খুশি? অবশ্যই খুশি আমরা, কারণ আমরা অখুশি কেন হব? আচ্ছা, উনি বাংলাদেশে আসবেন, এটা দলের ভারপ্রাপ্ত মানে চেয়ারম্যান, নিঃসন্দেহে ওনারও তো একটা বড় দল সেটা আছে। দলীয় প্রধান যখন দেশে থাকেন, কর্মীরা উজ্জীবিত থাকেন, দল পরিচালনা সহজ হয়।
কিন্তু একটা পারসেপশন তো আছে যে তারেক রহমান যদি এই মুহূর্তে দেশে আসেন, এখন জামায়াত ইসলাম যে শক্তিশালী অবস্থানে আছে, যদি আমি রাজনীতির মাঠে বলি, সেই অবস্থানটা থাকবে না, তখন আসলে পুরো ব্যাপার দেশি বিএনপির দিকে ঝুঁকে যাবে। দেখেন, এটা আমরা মনে করছি না। আমরা প্রত্যেকটা দল তার রাজনৈতিক কৌশল আছে, তারা সেই কৌশল প্রয়োগ করে তারা সেখানে মাঠে ভূমিকা রাখবে। আমরা মনে করি উনি আসুক, আমরাও তো দেশে থাকবো, তাহলে তখন সেটা সুন্দর রাজনীতি সেখানে করা যাবে। উনি আসলে আমরা পিছিয়ে পড়ে যেটা মনে করি না। খেলার মাঠে কিন্তু উভয় দল যখন স্ট্রং হয় তখন কিন্তু খেলাটা খুব ভালো হয়, দর্শক তখন মজা, ইলেকশন তখন অনেক বেশি আমাদের কাছে আকর্ষণীয় হয়ে যাবে, আগ্রহ সেখানে তৈরি হয়ে যাবে। উনি আসাটাই কল্যাণ, এবং আমরা উনি আসুক, উনি এসে রাজনীতি করুক, এবং দেশের মানুষও আমরা মনে করি উনি এখন দেশে আসাটাই ওনার জন্য কি প্রাসঙ্গিক, দলের জন্য ভালো, দেশের জন্য কল্যাণ। নীলুল চৌধুরী মনি, যদিও আতিক সাহেব বলছেন তিনি তারা চান এবং আসলে তিনি খুশি হন, কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই যে তারেক রহমান দেশে ফেরা না ফেরার বিষয়টি, এবং বিশেষ করে বেগম জিয়ার এই গুরুতর অসুস্থ অবস্থায় তিনি আসছেন না, এটি নিয়ে জামাত ইসলামের বিভিন্ন নেতা, একদম শীর্ষ পর্যায়ে অনেক নেতা মাঠে কিন্তু নানা ধরনের খোঁচা দিয়ে বক্তব্য দিচ্ছেন। এই ব্যাপারটা আপনি কীভাবে দেখছেন? এটা খুব দুঃখজনক, কারণ ওই যে বলে না, শৈবার দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির। যাদের নিয়ে যাদের সাথে চলে নিজের অস্তিত্ব রক্ষা করেছে একটা সময়, তাদের সম্পর্কে এই ধরনের কথা বলে যাতে উঠতে চাওয়াটা, এটা খুবই দুঃখজনক। এটা বিএনপি একটু কষ্ট পেলেও, যে এত দিনের একটা সম্পর্ক, একটু কষ্ট পেলেও বলার কিছু নাই, এটাই স্বাভাবিক। ওই যে বলে না, গ্রামে একটা কথা বলে, ছোট লোক বড় হলে বাপেরে বলে শালা। আমি খুব দুঃখের সাথে এই কথাটা বললাম, কারণ জামাত ইসলামীর কাছে আমরা এই আশাটা করি না কখনো। কিন্তু আজকে এমন একটা অবস্থা হয়েছে, তারা তাদের বট আইডির কাছে আমরা অসহায় বোধ করি। মানে সমস্ত এই যে ফেক আইডি দিয়ে ভরে ফেলছে, তারা জঘন্যতর গালাগালি করে। এই যে সাইবার বুলিংটা এইখান থেকে শুরু করে, এই যে মুখ দিয়ে বলছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিয়ে তারা অনেক বড় বড় বুলি আওড়াচ্ছে, আবার পরক্ষণে আরেকজনকে দিয়ে খোঁচা মারছে, নোংরা কথা বলছে, আবার পরক্ষণেই আরেকজনকে দিয়ে তারেক রহমান সম্পর্কে বাজে কথা বলছে। এই জিনিসগুলো, এই অপরাজনীতি দূর করার জন্যই কিন্তু একটা শেখ হাসিনাকে উৎখাত করেছে সবাই মিলে। এমন না যে তারা 5 জন ছিল, ধরেন 5 জনই নেমেছে, আর আমাদের 500 জন ছিল, 500 জনও যদি গ্যাপ দিয়েও নামে তাও কিন্তু 250 জন নেমেছে। সো আমাদের যতগুলো শহীদ হয়েছে এই 5ই আগস্টের ঘটনায়, তাদের অতগুলো কর্মী ছিল কিনা আমার সন্দেহ আছে। তা আমি এই কথাগুলো বলতে চাই না, কারণ আমি একটা সময় তারা যখন বিপদগ্রস্ত ছিল, আমি ভীষণভাবে তাদের পক্ষে, আমি তাদের জন্য তাদের পক্ষে গেছি, তা না, আমার কাছে মনে হয়েছে এটা অন্যায়, আমি অন্যায়ের প্রতিবাদ করছি। এখনও যদি তারা আবারও বিপদে পড়ে, আবারও আমি অন্যায়ের প্রতিবাদ করব, যেই হোক, যত বড় আমার শত্রুতাই করুক না কেন, আমি এটা বলবো। কিন্তু তারা এই জিনিসটা কখনোই মনে করে না। ওনাদের প্রয়োজন, দেখবেন যেখানে যেখানে তাদের অবস্থান দুর্বল, সেখানে তারা ভীষণ ভালো মানুষ, ফেরেস্তা। যেখানে তাদের অবস্থান একটু সবল, সেখানে কিন্তু তারা আপনার যাচ্ছে তাই, সেইখানে তারা ওই ধরনের বক্তব্য দিতে পারেন যে একটা ভোট দিলে বেহেশতে যাওয়া যায়, ওইখানে ওই ধরনের করতে পারেন। আমার কথা হলো, বাউলরা খারাপ কথা বলছে, কথাটা ভালো বলে নাই, আমি অস্বীকার করব না, কিন্তু তার মানে এই না যে আইন নিজের হাতে তুলে নেওয়ার। তার জন্য কিন্তু মামলা আছে, আদালত আছে, বিচারপতি আছে, বিচারক আছে, এই ব্যবস্থাটা করা যায়। আইন নিজের হাতে তুলে নেওয়ার মধ্যে কোনো সার্থকতা নাই। এই যে দেশটা কেমন হবে ফিউচারে, কখনো যদি তাদের যদি সুবিধা হয়, কোন পর্যায়ে যাবে এখন থেকে এটা বোঝা যায়। ডক্টর আতিকুর রহমান, আমি একটু যদি আপার বক্তব্য দিয়ে একটু জানতে চাই আপনার কাছে, যে জামাত ইসলামের বিরুদ্ধে অনেকেই অভিযোগ করেন যে বট আইডির কথা বলা হচ্ছে, সাইবারে তারা নানাভাবে তারা ফেক আইডি খুলেন, প্রতিপক্ষের রাজনীতিবিদদের বিরুদ্ধে নানা ধরনের কুচ্ছারণ বা কথা বলেন। এটা কি আসলে মানে কোন রাজনৈতিক কৌশল কিনা বা সত্যি কিনা? আচ্ছা, আমি সে জায়গায় তার আগে আপনি বলেছেন, আমাদের আপা অ্যান্সার করেছেন, উত্তর দিয়েছেন যে আমাদের নেতারা কি বলেছেন, এবং সে বলার প্রেক্ষিতে আমরা অপরাজনীতি করি, আমরা নোংরা কথা বলি, আমরা ফেক আইডি দিয়ে আমরা কথা বলি। বক্তব্যটা আসলে কি? সম্ভবত আমাদের এক নেতা বলেছেন, এটা মাজহারুল ইসলাম বলেছেন যে আপনি এখন না আসলে 2 কুল হারাবেন। তখন এটি তো যৌক্তিক কথাই বলেছেন। আপনি একটা বক্তব্য তো ওনারা বলবেনই যে আপনি এখন মা অসুস্থ, আপনি আসছেন না,
আবার যদি আপনি না আসার কারণে তো আপনার দলেরই কিন্তু ক্ষতি হচ্ছে। দেখুন, আমি যদি নিরপেক্ষ বলি, জনাব তারেক রহমানের এই না আসা যতই বিএনপি যুক্তি দেখাক না কেন, দেশের মানুষ কিন্তু চিন্তাটা ভিন্ন করছে। দেশের মানুষের প্রত্যাশা উনি আসুক, এই না আসাটা ওনারা যতই লজিক সামনে উপস্থাপন করুক না কেন, মানুষ কিন্তু তা গ্রহণ করতে পারছে না। এখন জামাতের নেতারা যৌক্তিক বক্তব্য দিয়েছেন, এটা রাজনীতির ভাষা উনি কথা বলেছেন। এই রাজনীতির ভাষা কখনো নোংরা অপরাজনীতি বলাটা কিন্তু এটাও কিন্তু আমাদের রাজনৈতিক সংস্কৃতির কিছুটা বিপরীত কথা হয়েছে। দেখুন, আমরা উনি শহীদের সংখ্যা বলেছেন, এই জুলাই আন্দোলনের শুরু থেকে কিন্তু আমরা মাঠে ছিলাম। কারণ আমরা দেখলাম মাঝে মাঝে বিএনপির মহাসচিব বলেছেন, এটা মিডিয়াতে এখন আপনি খুঁজতে পাবেন, যে এই আন্দোলনের সাথে আমাদের দলগত কোনো সম্পর্ক নাই। তো যেই আন্দোলনে আমরা মাঠে ছিলাম এবং নানা সময় ছাত্রদল কিংবা বিএনপির মহাসচিব এক এক সংখ্যা বলেন, কেউ বলেন 400, কেউ 800, কেউ 900, মানে নানাবিধ সংখ্যা বলে বলে যে আমাদের এত লোক আমাদের শহীদ হয়েছেন। তার মানে হচ্ছে ওনারা এখন হিসাবটাও করতে পারেননি আসলে কী পরিমাণ মানুষ সেখানে শহীদ হয়েছেন। আমরা মনে করি জামাত ইসলামী সে সময় ছিল মাঠে, আমরা ভূমিকা রেখেছি। আর যেটা বলেছেন অস্তিত্ব রক্ষা, দেখুন অস্তিত্ব রক্ষা না, জামাত ইসলামী সবসময় তার স্বমহিমায় আমরা ছিলাম। আমরা কারো উপরে বর করে রাজনীতি করাটা এটা আমরা মনে করি না। হ্যাঁ, একটা দেশের বৃহৎ প্রয়োজনে 4 দলীয় জোট হয়েছে, জোটবদ্ধ আন্দোলন হয়েছে, একসাথে সরকার গঠন করা হয়েছে, এখানে আমরা সবাই ছিলাম। আমাদের বিপদও বিএনপি ছিল, আবার তাদের বিপদও কিন্তু আমরা সেখানে ছিলাম। এখানে কেউ কারো উপর নির্ভরশীল অস্তিত্ব রক্ষা এটি মনে বলাটা আমাদের জন্য কখনো সমীচীন হবে না। যেটি আপনি বলেছেন বট আইডি, দেখুন জামাত ইসলামী একটা সুশৃঙ্খল সংগঠন। কিছুদিন আগেও কিন্তু আমাদের জামাতের আমির বলেছেন যে আপনারা কারো বিরুদ্ধে নেগেটিভ কথা বলবেন না। এখন আমরা মনে করি যারা আমরা সংগঠনের দলীয় আনুগত্য করি, আমাদের দলীয় প্রধান বলার পরে নিজ দায়িত্বে আমরা এই আইডিগুলো খুলে এটাকেও আমরা করব না। এখন জামাতে না বহু আইডি আছে, দেখুন আপনি কয়জনকে আপনি নিয়ন্ত্রণ করবেন, এটি যে আদৌ আমরা পরিচালনা করি। কারণ আমরা ইদানিংকালে দেখি বিএনপি ঘোষণা দিয়ে ওনারা এরকম একটা মানে গ্রুপ তৈরি করেছেন এবং তারা বিভিন্ন ঘটনাকে মানে কেটে 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 তারা ভুল তথ্য ছড়াচ্ছেন। এবং আমরা দেখলাম যে আমাদের সহ কিছু পত্রিকার একটা ফেক আপনার নিউজকে বর করে ওনারা সেখানে কথা বলেন। আমরা মনে করি এই ধরনের এটা এক ধরনের ব্লেম আমাদের বিরুদ্ধে দেওয়া হয়। জামাত ইসলামী আমরা একটা আদর্শিক সংগঠন করি, আমরা অনৈতিকভাবে কাউকে মিথ্যা ব্লেম দেওয়ার এই রাজনীতি আমরা করি না। এখন যদি এমন হয় কিছুর সাথে আমরা দায় নেব না সেটার, তো ওনারা প্রমাণ করুক কোন আইডিগুলো আমরা আদর্শে আইডিতে আমরা আছি কিনা, ওনারা মামলা করুক। আমি তো বলছি যে যে আইডিগুলো মনে হয় যে এই বট আইডি অথবা ফেক আইডি দিয়ে আমরা ওনাদের বিরুদ্ধে কথা, উনি মামলা করুক সেটার বিরুদ্ধে, গোয়েন্দা সংস্থা খুঁজে বের করুক কারেগুলো চালা, কিন্তু সেটা খুঁজে বের না করে আইনের আশ্রয় না নিয়ে একটা এই আইডিগুলো আমাদের আইডি এরকম মিথ্যাচার কিন্তু এটা কারোর জন্য শোভনীয় নয়। আচ্ছা, ঠিক আছে, আমি একটু আরেকটু বলি, যেটা বলেছেন যে বেহেস্ত যাওয়া নিয়ে কিন্তু ইদানিং অনেক কথা বলছে, এটা সবাই বলেন। আমরা বলে জামাত ইসলামের কোনো পর্যায়ের নেতা যারা দায়িত্বশীল নেতা আমরা কোথাও এই বক্তব্য দেই নাই। আমাদের দলের সেক্রেটারি বলেছেন, কারা বলেছেন আমাদেরকে হাজির করুন, কোন নেতা বলেছেন জামাত করলে বেহেস্ত পাওয়া যাবে অথবা দাঁড়িপাল্লা ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। আমরা বারবারই বলি যে আমাদের দলটা একটা ইসলামী সংগঠন, মানুষকে আমরা জান্নাতের পথ দেখাই, এতটুকু আমরা। মাঠ পর্যায়ে কি আসলে বলে না, বাসা বাসা গিয়ে এই অভিযোগ কিন্তু আছে। আমরা শুনেন, আমরা কোনো নেতারাই কিন্তু সংগঠনের যে মেজাজে আমরা গড়ে উঠি আমরা কেউ সে কথা বলি না। এখন ওনারা কোথায় কোন নেতা কোন একটা কথা বলেছেন, সেটা কথা কতটুকু প্রাসঙ্গিক ছিল সেটা বিবেচনা না করে এটাকে জাতীয় পর্যায়ে একটা অভিযোগ উত্থাপন করাটা কিন্তু আমার কাছে সমীচীন মনে হচ্ছে না। দুজন দর্শকের ফোনটা নিয়ে নিই। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আমি মুক্তার আলী বগুড়া সাভারপুর থেকে বলছিলাম। জি মুক্তার সাহেব বলেন। আমার প্রশ্নটা হচ্ছে কি যে দুটো প্রশ্ন আমার, একটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন হলো তারেক রহমান দেশে আসবে, যে সরকারের কাছ থেকে তার এই যে আপনার হলো এই যে তার যে নিরাপত্তা এটা কিন্তু ধার করে লাগিচ্ছে কেন, এটা আমার একটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন হলো আমাদের দেশে মাতব্বরের সংখ্যা এত বেড়ে গেছে, যার যা খুশি তাই করতেছে, যার যা খুশি তাই বলতেছে, এটা তো আমার কাছে একটা
খুবই মানে খারাপ, আমার কাছে কেন অনেকের কাছে খারাপ লাগতেছে। জিনিসটা একটু ছোট করে দেশটা যাতে সুন্দরভাবে চলে, এই কথাগুলো, এই কাজগুলো আমরা চাই, আমরা আমার সাধারণ মানুষগুলো চাই আমরা। জি ধন্যবাদ। একজন দর্শক আছে, ফোনটা নিয়ে নিন। হ্যালো হ্যালো, হ্যালো, জি আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আমার নাম মোহাম্মদ মহিনুল হক। আমি একজন প্রাথমিক শিক্ষক। জি বলেন। পঞ্চগড় থেকে বলতেছি। জি বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে মাননীয় সভাপতি, মাননীয় আমির বাংলাদেশ জামাতে ইসলাম, উনি আমেরিকার নিউ ইয়র্কে গিয়ে কি এমন একটা মাপের কথা বললেন যে আমরা কি ভুল ত্রুটি করেছি, মাপ করেছি। উনি 47-এর কথা বলেছেন, 52-এর কথা বলেছেন, 71-কে উনি এড়িয়ে গেছেন। 71-কে উনি এড়িয়ে যাওয়ার কি কারণ, এটা আমি আমার জামাতি ভাইয়ের কাছে জিজ্ঞাসা করতেছি। জি ধন্যবাদ। আমরা নিশ্চয়ই প্রশ্নটি দিব। আমি একটু আপনার কাছে আসতে চাই। মুক্তার আলী, তিনি বগুড়া থেকে প্রশ্ন করেছেন যে তারেক রহমান এত একটি দলের নেতা, তাকে কেন সরকারের কাছে নিরাপত্তা চাইতে হচ্ছে? দেখেন, এটা তারেক রহমান বড় দলের নেতা, তারেক রহমানের কাছে তো গুলি বারুদ কিছুই নাই, এইসব নাই। যখন একটা যে কোনো সমস্যায় পড়লে সরকারকে সবাইকেই দেখতে হবে। আর এটা ইন্টারিম গভর্নমেন্ট, এটা কোনো কারোর সঙ্গে তো দ্বন্দ্ব থাকার কথা না, যুদ্ধ থাকার কথা না। একটা দেশে অনেক দিন তারেক রহমান সাহেব অনেক দিন দেশের বাইরে, যে কোনোভাবেই হোক, সবাই জানে যে কেন উনি দেশের বাইরে। উনি তো নিজে থেকে ইচ্ছা করে যান নাই, ওনাকে যেতে বাধ্য করা হয়েছিল। সে বাধ্য করা হওয়ার পরেও উনি আসতে পারছেন না। এবং উনি আসলে, উনি যেহেতু এর আগে এমপিও ছিলেন না, মন্ত্রীও ছিলেন না, তো উনি ওনার প্রোটোকলের ব্যাপার থাকে, এত ভিড় বাট্টা হবে, আপনার ইলেকশনের মৌসুম, সব কিছু মিলে ওনার তো অবশ্যই সিকিউরিটির দরকার। আর শুধু সিকিউরিটি যে এটা না আসার কারণে আমি এটা মনে করি না। নিশ্চয়ই যারা প্রশ্ন করেছেন তারাও জানেন, অনেকেই যারা শুনছেন তারাও জানেন যে উনি কি বলতে চেয়েছেন। ওনার একার নিয়ন্ত্রণাধীন না ওনার আশাটা, এই একা নিয়ন্ত্রণাধীন না, আর কার নিয়ন্ত্রণাধীন এটা খুঁজে বের করতে হবে। উনি যে ওনার মা অসুস্থ, মুমূর্ষু রোগী, সেই জায়গা থেকে, আবেগের জায়গা থেকে এই কথাটা বলেছেন। উনি স্বাভাবিকভাবে, উনি ভীষণ কম কথা বলেন, উনি এই কথা বলার লোক না, বলতেন না। তাহলে কি বাংলাদেশের রাজনীতি এখন রাজনীতিবিদদের হাতে নাই? সিদ্ধান্তে অন্য কোনো থেকে থাকা সে? আমার কাছে তো এটাই মনে হয়। ডিপ স্টেটের কথা এত বলা হয়, এটা তো আপনারাও জিজ্ঞেস করেন, কথায় কথায় ডিপ স্টেটে চলে যান। ডিপ স্টেটটা আসলো কোত্থেকে? ওই যে আপনার 1/11-তে শুরু হলো -2 ফর্মুলা। -2 ফর্মুলাই তো ছিল। -2 এর একজন যিনি ছিলেন তাকে তো বানানো হলো, বা সেই সুযোগটা, স্পেসটা দেওয়া হলো যে সে ফ্যাসিস্টের রূপ লাভ করলো ভয়ঙ্করভাবে। সেই ভয়ঙ্করের রূপ লাভ করার জন্য কিন্তু একটা যারা ডিপ স্টেট তারা কিন্তু অনেক তাকে সুবিধা দিয়েছিলেন। চরমভাবে সুবিধা না দিলে কেউ চরমভাবে স্বৈরাচার হতে পারে না। বাংলাদেশের মানুষ এত বোকা না, আর এত নিরস্ত্র হলেও এত একদম মনে হয় যে কিছুই পারে না, যে একটা সরকার ঘাড়ের উপর চেপে বসে থাকবে, তাকে নামাতে পারবে না। নামাতে না পারার কারণটা ছিল ডিপ স্টেট, যে সবচেয়ে এত বেশি খারাপ কাজ করাবো মানুষের ভেতর থেকে বের করব। তাকে বের করে দিল। তার আগেই 1/11 হয়ে বিএনপির যে নাড়াদশাটা তারা করেছিল, সেইখান থেকে বিএনপি এখন পর্যন্ত, বিএনপির এতে তারা মনে করেছিল যে জনপ্রিয়তা কমবে। জনপ্রিয়তা তো কমে নাই, আরও বহুগুণ বেড়েছে অনেক কিছুর মধ্যে। তো এই জনপ্রিয়তাটা না কমাতে পারার জন্যই কিন্তু আজকে আমার যা ধারণা যে ওনাকে আসতে দিচ্ছে না যে বা যারা এই অদৃশ্য শক্তিগুলো। অদৃশ্য শক্তি কিন্তু অনেকটাই দৃশ্যমান, অনেকখানি এখন। সেই দৃশ্যমান শক্তিগুলো অদৃশ্য থেকে যাচ্ছে, যারা বুঝার তারা কিন্তু ঠিকই বুঝছে। এবং তাদের সাথে কারা আতাত করছে শুধুমাত্র নিজের সুবিধার জন্য, দেশটাকে নিয়ে তারা কেউ ভাবে না। বিএনপির মতো একটা দল, তারেক রহমানের মতো একটা দলের নেতা এত সারাদিন 24 ঘন্টায় 18 ঘন্টা পরিশ্রম করে এই দেশকে নিয়ে, করার পরে সেই নেতার যদি এহেন দুর্গতি হয়, এই অবস্থা হয়, সেই অবস্থার জন্য অন্য দলগুলোর কি অবস্থা হবে? তাদের তো গুনাই ধরবে না। কারণ যারা ডিপ স্টেট করান তারা কিন্তু আপনার এই দেশে ভালো কোনো শাসক আসুক, শক্তিশালী কোনো শাসক আসুক, এটা চায় না। যত দুর্বল শাসক হবে তত তাদের জন্য ভালো হবে। কারণ জিও পলিটিক্সে এই বাংলাদেশটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে যা 3 ভাগ একটা দেশ দখল করে আছে, 3 ভাগ তারা। তো এই 3 ভাগ যারা আছে তাদের অনেকগুলো স্টেটের মধ্যে একটা স্টেটের সমান বাংলাদেশ। তার মানে গিলে খাওয়ার জন্য কিন্তু আর বেশি কিছু লাগে না, তারপরেও তারা পারছে না।
তারপরে তো বিশ্ব মোড়লরা আছে, সেই সঙ্গে বিশ্ব মোড়লদের সাথে যারা লবিস্ট করছে, যারা অনেক কিছু টাকা পয়সা দিয়ে ঘটন কাজগুলো করছে, তারা তো আছেই। তাদের উদ্দেশ্যে বলতে চাই, তারেক রহমান যদি কিছু হয়, বিএনপির যদি কিছু হয়, আপনারাও খুব ভালো থাকতে পারবেন না। আপনাদের তো 1-2-র মধ্যে তারা বিদায় করবে। একটু অ্যাডভোকেট আতিকুর রহমান আপনার কাছে এসেছে যে আপনি যদি কথার কোনো জবাব দেন সেটি। এছাড়া মনিরুল হক তিনি পঞ্চগড় থেকে বলেছিলেন, আপনি নিশ্চয়ই এই ধরনের প্রশ্ন আপনি অনেকবার শোনেন যে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন অপরাধের জন্য বা যদি বলেন মনে কষ্ট দেওয়ার জন্য আপনারা ক্ষমা চান, কিন্তু ৭১-এর কথাটা স্পষ্টভাবে কেন বলেন না? দেখুন, এই নিয়ে বক্তব্য বহুবার জামাতের পক্ষ থেকে দেওয়া হয়েছে। অধ্যাপক গোলাম আজম সাহেব যখন তিনি কারাগার থেকে বেরিয়েছিলেন, তখন উত্তর গেটে বিশাল সমাবেশে তিনি ওপেন সেখানে ক্ষমা চেয়েছেন। আমাদের বর্তমান দলীয় প্রধান ডাক্তার শফিকুর রহমান, তিনি এটি আজহারুল ইসলাম যে মুক্তি পেয়েছেন কারাগার থেকে, উনি যেদিন ওনার রায় হয়েছে সেদিনও তিনি স্পষ্ট করে বলেছেন, এবং 47 থেকে আজ অবধি এর ভিতরে কি ৭১ সাল নাই, দৌড়ে দৌড়ে বলতে হবে যে 47, এটি হলো করার জন্য করা। আমরা মনে করি জামাত ইসলামী যে কথাটা বলেছেন এর সব কথা সেখানে কাভার করে। আমরা আরও ব্যাকে গিয়েছি, তার মানে আমাদের প্রতিষ্ঠা লগ্ন যদি আমরা কোনো রাজনৈতিক সিদ্ধান্তে ভুল নিয়ে থাকি, যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, এটা উদারতার লক্ষণ। জামাত ইসলামী যে এই পর্যায়ে এসে তার এই অবস্থানটা ব্যক্ত, তার জন্য জামাতকে আপনি ধন্যবাদ দেওয়া উচিত। হয়তো উনি কোশ্চেন করেছেন, ওনার কারণে করেছেন। আমরা মনে করি 47 থেকে যা হয়েছে বহুবার ইনি জামাত বক্তব্য দিয়েছে, এবং বক্তব্য যা জনগণও জানে। এখন কেউ চাচ্ছে না এটাকে আরও যে রাখার জন্য, যে কী করে এটাকে দিয়ে, এখন জামাত একটা মানে উদীয়মান শক্তি, এবং জনগণের পারসেপশন জামাত আগামী দিনে 8 দল সহ সরকার গঠন করবে। এই জন্য এখন আবার ঘুরিয়ে ফিরিয়ে এই কথাগুলো বিএনপি নেতারাও বলেন, মানুষও বলেন, এটি থাকবে একটা অংশ মানুষ। আমরা তো আর সব মানুষকে বোঝাতে পারবো না, কিন্তু জামাত ইসলামী তার জায়গা থেকে আমরা সঠিক অবস্থা নিয়েছি, এবং জাতির কাছে আমাদের বক্তব্য স্পষ্ট করার কারণে জাতি আমাদেরকে এখন সাদরে গ্রহণ করে নিয়েছে। সেটা আমরা না করতাম তাহলে জামাত অভূতপূর্ব একটা জাগরণ এখন সে তৈরি হয়েছে, এই জাগরণ কিন্তু আমরা সেখানে দেখতে পেতাম না। আচ্ছা, এই আপা যেমনটি বলছিলেন যে রাজনীতির মধ্যে এখন নানা শক্তি আছে, বিশেষ নিরাপত্তা শুধু না, নানা শক্তি এখানে কাজ করছে। আসলে কি তাই? দেশি বিদেশি শুনেন, ডিপ স্টেটের এটা একটা আপেক্ষিক। এখন এরা কে করেন, কারা করেন, এটা আপনি বুঝবেন কিভাবে? আসলে যে কোনো একটা দেশে সবসময় এর ধারণা করে থাকে যে অদৃশ্য কোনো শক্তি আমাদের রাষ্ট্রকে চালাচ্ছেন। অবশ্য আমরা বিগত আওয়ামী লীগ আমলে আমরা জানতাম আমাদের দেশটা কারা কলকাঠি নাড়ছেন, কিন্তু আমরা বিগত 1-1.5 বছর আমাদের কাছে মনে হয় না, কারণ এখানে সরকারও তারা দেশটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন, ইন্টারিম গভর্নমেন্ট, রাজনৈতিক দলগুলো তারা চাচ্ছেন দেশটা আমাদের এগিয়ে যাক। সুতরাং রাজনৈতিক দল এবং সরকার যেখানে একমুখী, এক কেন্দ্রীভূত, সেখানে অন্য কেউ বসে ভিন্ন কোনো চিন্তা করতে পারে, কিন্তু সেটা খুব বেশি ইফেক্টিভ হয় বলে আমাদের কাছে মনে হয় না। আমি একটু আপনার কাছে যেতে চাই। এই যে বিষয়টা কথা বললাম, তারেক রহমান দেশে ফিরতে না পারা, ডিপ স্টেট সব কিছু মিলে যদি নির্বাচন, আর যদি সব কিছু হয় ফেব্রুয়ারিতে নির্বাচন যদি হয়, 2-3 মাস সময় আছে হাতে, এমন একটা সময় যদি আবার যদি এই প্রশ্নটাই করি, যা বিএনপির মতো একটা দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি যদি দেশে ফিরতে না পারেন এবং সেখানে নিরাপত্তার একটা শঙ্কা থাকে, তাহলে যে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচনের কথা আমরা বলছি, সেটি করাটা কতটা সম্ভব হবে? আচ্ছা, আমি তার আগে আপনাকে বলি, আসলে কি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব? তার সিমটম, প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা সিমটম থাকে। বলে না যে সকালে সূর্য দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। আপনি মনে করেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারের নিয়ন্ত্রণের মধ্যে নাই, সেটা নিয়ন্ত্রণে থাকলেও তারা কিন্তু নির্লিপ্ত থাকে। দুইখানে একখানে মারামারি লাগুক, দেখবেন তারা কারণ তারা ট্রমাটাইজ, তাদেরকে ওইখান থেকে বের করা হয় নাই। অস্ত্র, আপনার এখনও 3 ভাগের 1 ভাগ অস্ত্র থানা থেকে যে লুট হয়েছিল, সেই অস্ত্রগুলো বাইরে, এবং লক্ষ লক্ষ, প্রায় 6 লক্ষর অধিক গুলি লুট হয়েছিল, সেই গুলিগুলা বাইরে। আপনার এই এছাড়াও যে ইলিগ্যাল অস্ত্র, আগে যেভাবে অস্ত্র ধরা পড়তো এখন কি ধরা পড়ে না। তা এই অস্ত্রগুলো কোথায়? তা আমরা যদি 3 জন একটা ভোট কেন্দ্রে থাকি, 3 জনের মধ্যে যদি বচসা হয়, যদি কথা কাটাকাটি হয় 3টা দলের,
তিনজনই তো তিনজনকে ভয় পাওয়াটা কি স্বাভাবিক না, যে ওনার কাছে অস্ত্র আছে, আপনি আমাকে সন্দেহ করতে পারেন, আমি ওনাকে সন্দেহ করতে পারি, উনি আপনাকে করতে পারেন। তো এই যে জিনিসটা, তাহলে আপনি এই জায়গাগুলো কিভাবে আপনি নিউট্রাল নির্বাচন আশা করেন? নাম্বার 4, সরকারের আপনার অসহযোগিতা কেমন আমি বলি, যে কাজটা সরকারের করার কথা না সেই কাজটা সরকার করছে, যেটা করার কথা সেটা করছে না। সরকার কিন্তু 6 মাস আগে কিন্তু অস্ত্র জমা দিতে হয়, বৈধ অস্ত্র, সরকার কিন্তু এখনো কল করে নাই, আপনি খেয়াল করেন। তার মানে কি সরকার কি চায় বাইরে মারামারি আরো বাজুক, আরো কিছু করুক? তারপরে আপনার সরকার ট্রান্সফারগুলো সরকার করতে পারে না, সরকার ওইটাই আগে হাতে নিছে, সমস্ত ডিসিএসপি ট্রান্সফার করতেছে, ইউনো ট্রান্সফার করতেছে, ওসি ট্রান্সফার করতেছে। এবং সেটা কি জামাত কবে কখন কিভাবে বলছিল যে দরকার পড়লে লটারি হবে, লটারি করতেছে। লটারি কার উপরে করতেছে? কয়জন? আগে 64 জন রেডি করে তারপরে লটারি করতেছে, নাকি ওই বিসিএস এর সবগুলোর মধ্যে যেমন ধরেন এক একটা যে 1, 2, 3 বা 4, 5, 6 এরকম বিসিএস এর ওদের মধ্যে থেকে ডিসিএসপি হবে, এটা তো হিসাবের কথা। সেইখানে সবগুলা থেকে লটারি করছে, নাকি আগে রেডি করে তারপরে লটারি করছে যে আমি সবগুলাই আমি আমার পছন্দের একটা দলের লোক নিলাম, নিয়ে আমি তার মধ্যে লটারি করে দিলাম? কারণ যাদের কথা বলছি তারা তো গুপ্ত রাজনীতি করায় উস্তাদ। তারা আমার ঘরে যে লোকটা এটাও তাগর লোক, তাগো ঘরে যে লোকটা এটা তো 100% তাগর লোক, আরেক ঘরে যে লোকটা সেটাও তাদের লোক। তাহলে সরকার এখানে কোনখানে আপনার তার সদিচ্ছা প্রকাশ করছে? তো আবার যখন ইসি যখন তফসিল ঘোষণা করবে, আবারও কি আপনার কি বলে ট্রান্সফার হবে? তাহলে 1 মাসের মধ্যে কয়বার ট্রান্সফার? তাহলে দেশের অবস্থা তো এমনিই খারাপ অবস্থা হয়। সেইখানে সরকার কিভাবে আপনার নিউট্রাল ইলেকশন করবে সেটা দেখার পরে না আপনি যে প্রশ্নটা করছেন সেই প্রশ্নের উত্তর আসতে হবে যে তারেক রহমান আসলে কি হবে, না আসলে কি হবে। আসলে কি সরকার নিজে চায় কিনা যে ইলেকশন হোক? এই অবস্থা কি এরকম লেজেগোবর অবস্থা? আমার কাছে মনে হচ্ছে সরকার আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছেন। দেখুন, আমাদের বাংলাদেশে বাস্তবতা হলো সবাই সন্দেহ সংশয় করেন। কোনো বিষয়ে সব দলকে আপনি মানে খুশি করতে পারবেন এটা বাংলাদেশে আসলে কঠিন। কারণ প্রত্যেকটা দলের দৃষ্টিভঙ্গি কিন্তু আলাদা। আর আমরা বলেছি যে আপনি লটারি করুন যাতে করে কোনো দলের হস্তক্ষেপ সেখানে না থাকে। এটা নিয়ে তো এখন কথা আসছে যে আমাদের মতে বিচিত করা হয়েছে। আমরা সেখানে ডিসির বেশিরভাগই নাকি আপনাদের এরকম কথা আছে। তাহলে তো ভালোই হয়, তাহলে পুরো দেশটা আমাদের হয়ে গেল। এখন তাহলে ক্ষমতা আমরাই আসবো, তাহলে লটারি তো কোনো প্রয়োজন হয় না। যদি সবে আমাদের হয় তো লটারি করলে এখন আমরাই হবো। এগুলো বলার জন্য বলা হয়, এগুলো হলো মানে বিরোধিতার জন্য বিরোধিতা করা। বাংলাদেশ জামাত ইসলামীতে যারা বিএনপির আমলেও খুব বেশি জামাত নিয়োগ হয়নি, 2001 সাল থেকে 6 সাল। আমরা তখন জানতাম যে শিবিরের মানে নিয়োগ আসলেই কিন্তু সেখানে খুব মানে যাচাই বাছাই করা হতো। আমলের আমলে তো হয়ই নেই, তাহলে সব কি অটো জামাত শিবির হয়ে গেছে? গুপ্ত বলছে যে গুপ্ত রাজনীতি জামাত অনেক বেশি মানে তাহলে গুপ্ত এখানে ডিসিএসপি হয়ে গেছে সব। এখানে মানে গুপ্ত শব্দ ব্যবহার করতে করতে এখন এটাকে এমন জায়গায় ব্যবহার করা হচ্ছে, এটা আসলে কোন শব্দ অর্থে ব্যবহৃত হয় এটা আমাদেরকে এখন বুঝতে হবে। দেখুন, এটা বাস্তবতা। বাংলাদেশের দীর্ঘ সময়ে জামাত এবং রিক্রুটমেন্ট নাই। এখন এই জায়গা থেকে তো রিক্রুটমেন্টটা বিএনপির তুলনামূলক বেশি, যেটা আমরা মনে করি। সুতরাং এটি যৌক্তিক নয়, বরং আমরা মনে করি যে উদ্যোগটা সরকার নিয়েছে এটা নিরপেক্ষভাবে সাজানোর জন্য, এটাকে আমরা সাপোর্ট করা সেখানে প্রয়োজন। যেটা আমরা বলবো, দেশের নির্বাচনকে সুষ্ঠু করতে হলে অস্ত্র উদ্ধার করতে হবে। এখনও সেটা আমরা দৃশ্যমান দেখছি না। 1 মিনিট। 2 হলো যারা সন্ত্রাসী আছেন যেই দলেরই হোক তাদেরকে গ্রেপ্তার করতে হবে, আইনের আওতা আনতে হবে। 2 নম্বর হচ্ছে আমাদের ভোট কেন্দ্র যেগুলো আমরা বলি যে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র, সেগুলোর ব্যাপারে তাদেরকে আলাদাভাবে একটা পরিকল্পনা গভর্নমেন্টের থাকা প্রয়োজন। আমরা মনে করি সরকার যাই করুক, যদি আইন শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ না থাকে, সরকার আন্তরিক করে ইলেকশন সুষ্ঠু করা যাবে না। আমরা আশা করব এবার নির্বাচন জাতির কাছে একটা প্রত্যাশাই নির্বাচন। যারাই দায়িত্ব পালন করবেন সরকারি বেসরকারি সবাই আন্তরিকতা করে ইলেকশনটা আমাদের সুষ্ঠু হয়, যাতে আমরা একটা ভালো সরকার পাই। যে ক্ষমতা আইন শৃঙ্খলা বাহিনী বলছে, একটা ভিডিওতে দেখলাম একজন জামাত নেতা গিয়ে একজন ওসিকে বলছেন যে 3 দরকার বলে ফোর্স দিবেন। শোনেন, এটি উনি গোয়েন্দা সংস্থা ওটা আমরা খেয়াল করেন না, উনি হেল্প করেন বলছেন যে আমি আপনাকে লোক দিয়ে সাপোর্ট দেবো। তাহলে তারপরে অন্যটা বন্ধ। শোনেন, উনি তো সরকারি, উনি ডিএজি, লজিস্টিক্স সাপোর্ট দেন। উনি একজন সুপ্রিম কোর্টের লয়ার, উনি কিন্তু লজিক বুঝেন কোনটা বলা। আশ্বস্ত যে আমি আশ্বস্ত করা হয়, আপনি
আসেন আমার পাশে আসেন। This is called deep state. শুনেন, যাতে পরিস্থিতিটা আমাদের স্বাভাবিক হয়ে যায়। ধরুন আপনি এখন কোনো কিছু পাচ্ছেন না, ছোট একটাকে এনে এটাকে এত বড় বড় করা হচ্ছে, এটার বাস্তবতা। ভিডিওগুলো করে কি আসলে? তা তো আমরা জানি না সে কে কখন করে, সেখানে করে। এখন মনে করেন বিএনপির তো অনেক আসে না, বিএনপির প্রোগ্রামের কথা লিক আউট হয়ে যায়, ওখানে জয় বাংলা স্লোগান দিচ্ছে না, ওখানে তার জামাতেও তো জয় বাংলা স্লোগান দিচ্ছে, আমরা তো ওটাও দেখেছি। আমাদের কোথাও আপনাদের ঢাকায় বড় প্রোগ্রাম করলেন, কতগুলা লোক জয় বাংলা স্লোগান দিয়েছে। এটা ভুল কথা। আপনার ওনাদের এমপি মনোনয়ন পাওয়া ব্যক্তি জয় বাংলা স্লোগান দিচ্ছে, বহু জায়গায় আমরা দেখি ছোট ছোট ক্লিপে। তার মানে এত পরিমাণ আওয়ামী লীগের পুনর্বাসন বিএনপিতে হয়েছে, তারা আগের স্লোগান তারা এখন আমরা শেষ করব, মানে বলতে পারছেন না সেখানে। জি, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে নিশ্চয়ই আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই এটিএনের সঙ্গে থাকবেন।